ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা কথা বলবো সরকারের কেনাকাটায় সিন্ডিকেট নিয়ে। বাংলাদেশের সরকারি কেনাকাটায় সিন্ডিকেট অনেক পুরনো ধারণা বা অনেক দিন ধরেই এই অভিযোগ বিভিন্ন পর্যায় থেকে আসছে এবং বিভিন্ন সময়ে অডিটের প্রেক্ষিতেও সেটি প্রমাণিত হয়েছে। এই সিন্ডিকেট ভাঙার জন্যই বা সরকারি কেনাকাটায় প্রতিযোগিতা যাতে আরও বেশি হয় সেটি নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সময় সরকারি কেনাকাটার যে আইন, পাবলিক প্রকিউরমেন্ট রুলস, সেখানে পরিবর্তন আনা হয়। সে পরিবর্তনের পরেও কিন্তু এই সিন্ডিকেট রয়েছে এবং সেটি নতুন ধরনের কৌশলে তারা তাদের সিন্ডিকেট ধরে রাখছে। কী ধরনের কৌশল তারা নিচ্ছে বা এই সিন্ডিকেটের প্রভাবে সরকারি কেনাকাটা কীভাবে প্রভাবিত হচ্ছে তাই নিয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের চিফ রিপোর্টার আবুল কাশেম। আমরা তার কাছ থেকে শুনবো যে এই সিন্ডিকেট কিভাবে কাজ করছে। আবুল কাশেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি আপনি বলছেন যে পিপিআর সংশোধনের পরও সিন্ডিকেট ভাঙা যায়নি বা সিন্ডিকেটরা নতুন ধরনের কৌশলে তারা তাদের অবস্থান ধরে রেখেছে। আসলে বিষয়টি কেমন বা এই এখন কেনাকাটার পদ্ধতিতে যারা অংশ নিচ্ছে তারা কি ধরনের কৌশলগুলো নিচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি একটু যদি গোড়া থেকে বলি যে আমাদের যে বাংলাদেশের সরকার যে কেনাকাটা করে এগুলি হচ্ছে পিপিএ, পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট অনুযায়ী হয়। সেই অ্যাক্টটা হচ্ছে 2006 সালে বিশ্বব্যাংক এবং এডিবির সহযোগিতায় 2006-এর বিএনপি সরকার এই অ্যাক্টটা করেছিল এবং সেই অ্যাক্টটাকে এফেক্টিভ করার জন্য 2008 সালে 111 সরকারের সময় একটা পিপিআর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস করা হয়েছিল এবং সেটা কিন্তু এতদিন চলে আসছিল আর কি, গত আওয়ামী লীগের সরকার পর্যন্ত, এমনকি 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এসে যেটা করলো যে তারা এই পিপিএ যেটা আইন, যেটা মেন আইন, সেটাকে তারা হচ্ছে ব্যাপকভাবে সংশোধনী আনলো এবং তার ভিত্তিতে হচ্ছে রুলসটাকেও তারা হচ্ছে সংশোধন করলো। এবং রুলসটা সংশোধন মানে এমনভাবে সংশোধন হয়েছে যে এটা আসলে নতুন রুলস তারা করছে। এটা সংশোধিত রুলস না, এটা নতুন রুলস তারা একটা করছে। তো এবার আসেন যে সিন্ডিকেট প্রসঙ্গ, যে সরকারি কেনাকাটায় যে হচ্ছে সিন্ডিকেট বা দুর্নীতি যেটা হয় সেটা যে পুরাটা হচ্ছে যে এই আপনার শুধু আইনের ফাঁক ফোকরের কারণে হয় তা কিন্তু না। সরকারি কেনাকাটায় আমরা দেখি যে হচ্ছে দুই ধরনের দুর্নীতি আমরা দেখি সাধারণভাবে সাদা চোখে। যে একটা হলো যে 100 টাকার প্রজেক্ট সরকার হচ্ছে হয়তো 500 টাকায় নিচ্ছে। যে প্রজেক্টের যে কাজটা 100 টাকায় করা সম্ভব, সরকার সেটা 500 টাকার একটা প্রজেক্ট নিচ্ছে। এই যে যেটা বলছেন আপনি, এটি তো আসলে কেনাকাটার আগেই হয়ে যায়। হ্যাঁ, এটা কেনাকাটার আগে সরকারের কনসার্ন যে ডিপার্টমেন্ট তারা হচ্ছে যে কীভাবে এই প্রজেক্টটা মূল্যায়ন করছে, প্রজেক্টের কস্টিং করছে তার ভিত্তিতে। আরেকটা হলো যে এই প্রজেক্টের কাজ কে পাবে তাকে দেওয়ার ক্ষেত্রে হচ্ছে এই আইন এবং বিধি অনুযায়ী হচ্ছে এই যে ঠিকাদার এখানে নিয়োগ দেওয়া হয় বা ঠিকাদার হচ্ছে চূড়ান্ত করা হয়, ইনভাইটেশন যেভাবে হয়। তো এখন যে সরকার তার 100 টাকার কাজ সে 500 টাকায় করবে না 5000 টাকায় করবে, সেই বিষয়টা কিন্তু আগের মতোই রয়ে গেছে। দ্বিতীয় যে বিষয়টা, যে এখানে টেন্ডারিং প্রক্রিয়াটা কি হবে, যারা হচ্ছে সরকারের ঠিকাদারি কাজ করতে চায় বা সরকার জিনিস কিনবে, সরকারকে সাপ্লাই দিতে চায়, তো তারা হচ্ছে কোন প্রক্রিয়ায় হচ্ছে যে টেন্ডার এখানে দাখিল করবে, এটা হচ্ছে আইন এবং বিধিমালার ইস্যু। তো এইখানে 2006-এর আইন এবং বিধিমালায় যেটা ছিল যে সরকার যে জিনিসটা কিনবে সেটার সরকারের যে রেট শিডিউল আছে, রেট শিডিউল অনুযায়ী সে একটা দাম নির্ধারণ করে। যে সরকার ধরুন যে এখন 5000 কম্পিউটার কিনবে, তো 5000 কম্পিউটার সরকারের যে প্রতিষ্ঠানটা কিনবে সে হচ্ছে এটার দাম নির্ধারণ করলো যে 5 কোটি টাকা। তো আগের আইনে ছিল যে এই 5 কোটি টাকার যারা হচ্ছে দরপত্র জমা দিবে সাপ্লায়ার, তারা হচ্ছে এই 5 কোটি টাকার সর্বোচ্চ 10% এবং সর্বনিম্ন 10% পর্যন্ত তারা দরদাম জমা দিতে পারবে। মানে 4.5 কোটি টাকা থেকে 5.5 কোটি টাকার মধ্যে দর জমা দিতে পারবে, এটা ছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এসে বলল যে
এই যে একটা বার দেওয়া আছে যে 10%-এর বেশি যেতে পারবে না বা 10%-এর কম যেতে পারবে না, এই কারণে টেন্ডার কম পড়ে। সুতরাং এই নিচের বারটা তুলে নিতে হবে, এবং এই বার থাকার কারণে হয়তো সরকার আরও কম দামে পাইতো, কিন্তু এই যেহেতু 10%-এর নিচে দাম দর প্রস্তাব জমা দিলে সেটা বাতিল হয়ে যাবে, সুতরাং হচ্ছে এটা হলো তুলে দিতে হবে। তো তারা এটা তুলে দিয়েছে আর কি, যে এখন সরকার যে 5 কোটি টাকা যে হলো 5,000 কম্পিউটার কিনবে, আপনি একজন সরবরাহকারী, আপনি যদি মনে করেন যে আমি সরকারকে 1 কোটি টাকা এটা সাপ্লাই দিব, আপনি এরকম একটা প্রস্তাব জমা দিলেন, একজন জেনুইন সাপ্লায়ার সে হয়তো ওই 5 কোটির আশপাশেই সে একটা ফিগার জমা দিল, কিন্তু আপনি 1 কোটি টাকায় দিতে চাচ্ছেন। এখন যেটা হলো যে আমাদের যে নতুন যে বিধিমালা আছে সেখানে এই আর্থিক প্রস্তাবের উপরে একটা মার্কিং আছে, স্কোর আছে, হ্যাঁ, যে আপনি 5 কোটি দিয়ে দিতে চাচ্ছেন, আমি 1 কোটিতে দিতে চাচ্ছি, তাহলে আমি কিন্তু সেখানে 100% মার্ক পাবো। সর্বনিম্ন দরদাতা হচ্ছে 100% মার্ক পাবে। এবং ধরুন যে আর একজনের 2 কোটি দিতে চাচ্ছে, সে আমার চেয়ে কম পাবে, আর যে 3 কোটি দিতে চাচ্ছে সে তারও কম পাবে। এভাবে আপনি 4.5 কোটি বা 5.5 কোটিতে দিতে চাচ্ছেন, আপনি সবচেয়ে কম মার্ক পাবেন, সর্বোচ্চ দরদাতা সবচেয়ে কম নম্বর হ্যাঁ, সবচেয়ে কম নম্বর পাবে। তো সেক্ষেত্রে হচ্ছে যে এই কাজটা কিন্তু আমার পাওয়ার কথা আইন অনুযায়ী, এবং আমি যদি কাজ পাই, সরকার দেখছে যে আসলে যে জিনিসটা সরকার 5 কোটি টাকা দিয়ে কিনতে চাচ্ছে সেটা আসলে 1 কোটি টাকায় কারো পক্ষে দেওয়া সম্ভব না, কারণ বাজার বাস্তবতা তো আছে, সেটা সম্ভব না। তাহলে আমি যদি কাজ নেই, তো তাহলে এই কাজটা আসলে কীভাবে হবে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে এখন। না, এই যে আপনি যে পরিস্থিতি বর্ণনা করলেন, এই পরিস্থিতিতে আপনি বলছেন যে 5 কোটি টাকার কাজ দেওয়া হচ্ছে, মানে কেউ হয়তো অফার করছে যে সে 1 কোটি টাকায় করে দিবে, তাকে দেওয়া কি যৌক্তিক? এটা কি মনে হয়? এখন সেই বিষয়টাই যে আমাদের বিধিমালায় আবার একটা অপশন আছে যে এখন বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি আছে একটা, যারা সরকারি কেনাকাটাটা দেখভাল করে। তো তারা এখন বলছে যে এই সর্বনিম্ন যে কত দাম হাঁকতে পারবে একজন দরপত্র জমা দিতে পারবে, আগে যেটা 10%-এর বার ছিল সেটা তো এখন নেই। এই জিনিসটা তুলে দেওয়ার কারণে এখন একটা সিন্ডিকেট গড়ে উঠছে, যারা হচ্ছে এই 50%, 60% এরকম দাম অফার করছে, যেটা হলো তারা বলছে যে এটা হলো বাস্তবতা বিবর্জিত, এবং যে বাজারে যে বিভিন্ন পণ্য মূল্য তার সাথে এটা কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না। এই কারণে এখন এই সর্বনিম্ন দরদাতারা এটা আমি হয়তো নিজে কাজ পাওয়ার জন্য সবচেয়ে কম দাম অফার করলাম, অথবা হচ্ছে আমাদের একটা সিন্ডিকেট গড়ে উঠছে, আমরা ইচ্ছা করে এরকম কিছু হচ্ছে দরপত্র সেখানে জমা দিলাম যে কাজটা ঘুরে ফিরে আমাদের মধ্যে কেউ না কেউ পাবে, এবং আমরা হচ্ছে যে সেখান থেকে সবাই মিলে বেনিফিটেড হব, এরকম একটা সিন্ডিকেট সেখানে গড়ে উঠছে। এবং এই যে লোকজন কম দাম হাঁকতেছে, এই কারণে যারা প্রকৃত মূল্য যে হলো প্রকৃত ব্যবসায়ী যারা টেন্ডারার বা দরপত্র জমা দিচ্ছে প্রকৃত ঠিকাদার, তারা কিন্তু এই কাজটা এখন পাচ্ছে না, তাদের কাজ পাওয়ার সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এই যে কম মূল্য যারা ঘোষণা করছে, তারা কি দিন শেষে কাজটি তুলে দিতে পারছে? ওই 500 কম্পিউটার কি তারা সরবরাহ করতে পারবে? এই আইন এবং বিধিমালাটা ইফেক্টিভ হয়েছে 2025 সালের 28 সেপ্টেম্বর থেকে। আচ্ছা, ফলে এরপরে আমাদের রিপোর্টে আছে যে এরপরে হলো আপনার 1876টি সরকারের কেনাকাটার টেন্ডার হয়েছে ইজিপিতে, যেটার হিসাব হলো ওই বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি রাখে। ফলে সেগুলি মূল্যায়ন করে যাদেরকে কার্যাদেশ দেওয়া হয়েছে, তো তারা সেগুলো কিন্তু এখনও ফিল্ড পর্যায়ে যায় নাই। এখন ধরুন যে সরকার এক জায়গায় একটা পুরাতন ব্রিজ ভেঙে একটা নতুন ব্রিজ করবে, এটার একটা টেন্ডার হলো 200 কোটি টাকার কাজ। তো আমি একজন ঠিকাদার, আমি হয়তো এটা 100 কোটি টাকা দিয়ে নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি পুরাতন ব্রিজটা ভেঙে এরপরে হচ্ছে আমি প্রজেক্ট সংশোধনের প্রস্তাব দিলাম যে এই প্রজেক্টটা আসলে খরচ আরও অনেক বেশি হবে, হ্যাঁ, সুতরাং প্রজেক্টে ব্যয় বাড়াইতে হবে। বাংলাদেশে কিন্তু প্র্যাকটিস আছে, প্র্যাকটিসও আছে। আবার এটা তো ঠিকাদারের বলার একটা যৌক্তিকতা থাকে, এই কারণে যে সরকারের যে এস্টিমেশন, সেখানেও তো এটা যে বেশি ব্যয়, এটা যে 200 কোটি টাকা ব্যয়, সেটা সরকারের কাছে সরকারের হিসাবে এটা 200 কোটি উল্লেখ করা থাকে। কিন্তু আমাকে কাজ দেওয়া হয়েছে 100 কোটি, এখন আমি অর্ধেক কাজ শুরু করার পরে আমি আর কাজ করতে পারতেছি না, ফলে প্রকল্প সংশোধন করে হয় আমাকেই কাজ দিতে হবে, অথবা ওটা মানে ফেলে রেখে আবার নতুন করে টেন্ডার দিয়ে আবার সরকারকে কাজ দিতে হবে। ফলে এখানে সরকার একরকমভাবে জিম্মি হয়ে যাবে এই ধরনের ঠিকাদারদের কাছে।
তো সরকার যেটা বলছে যে সরকার মানে হলো বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি, যে এই যে ঠিকাদাররা এই কাজগুলি করতেছে এটা হচ্ছে চক্রান্তমূলক কর্ম। চক্রান্তমূলক কর্ম বলতে ওই বিধিমালায় একটা ধারা আছে 149 ধারা, সেখানে বলা আছে যে এই চক্রান্তমূলক মানে দরপত্রকে কোনোভাবে প্রভাবিত করার জন্য কেউ যদি হচ্ছে যে প্রতিষ্ঠান কিনবে তাদের সাথে যোগসাজশ করে বা যোগসাজশ ছাড়া যদি এরকম মূল্য প্রস্তাব করে যেটা আসলে বাস্তব বলে মনে হচ্ছে না, সেটাকে তারা চক্রান্তমূলক কর্মকাণ্ড বলে চিহ্নিত করতে পারবে। এবং যারা এই ধরনের টেন্ডার জমা দেবে তাদেরকে তলব করবে, তাদের কাছে ব্যাখ্যা চাবে, ব্যাখ্যা যদি সন্তোষজনক না হয় তাদের দরপত্র বাতিল করবে, এই ধরনের কথা এখানে বলা আছে। কিন্তু এইখানে যে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি একটা হচ্ছে পরিপত্র এখন জারি করছে এই সিনারিটা দেখার পরে যে এরকম হয়ে যাচ্ছে, তারা পরিপত্রে বলছে যে এখন এই চক্রান্তমূলক কর্মকাণ্ড প্রতিরোধের যে ধারা আছে 149 সেটা প্রয়োগ করতে হবে। কিন্তু আমি হচ্ছে এই বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির যিনি সিইও বা প্রধান, উনি হচ্ছে সরকারের একজন সচিব, ওনার সাথে কথা বলেছি যে 100 টাকার টেন্ডার মানে সরকার হচ্ছে মনে করলে এই কাজটা করতে 100 টাকা লাগবে, তো তাহলে একজনে 40 টাকা প্রস্তাব করলে, একজন 50 টাকা, একজন 80 টাকা, একজনে 90 টাকা, একজন 110 টাকা, তো তাহলে এর মধ্যে কাদেরকে আপনি হলো এই চক্রান্তমূলক কর্মকাণ্ড করছে বলে আপনি চিহ্নিত করবেন, মানে সর্বনিম্ন কত দর পর্যন্ত? তো ওনারা কিন্তু পরিপত্রে সেটা উল্লেখ করে নাই। ওনারা বলছে যে প্রতিষ্ঠান কিনবে ওই প্রতিষ্ঠান হচ্ছে সে কোন পণ্য কিনবে তার নেশারের ভিত্তিতে সে হলো নির্ধারণ করবে। মানে হলো যে এখানে ওই প্রতিষ্ঠানগুলোকে কিন্তু একটা অবাধ সুবিধা দেওয়া হচ্ছে যে আপনি 40 টাকা দাম করছেন, হয়তো আপনার চক্রান্তমূলক বললো, আমি 41 টাকা করছি, আমাকে তারা চক্রান্তমূলক কর্মকাণ্ডের মধ্যে ফেললো না, কারণ আমার সাথে হয়তো তাদের হচ্ছে আলাদা একটা যোগসাজশ আছে। এ ধরনের কিন্তু এই যে সরকারি কেনাকাটায় যে এক ধরনের দুর্নীতি, সেটা কিন্তু এই থেকেই যাবে। জনাব আবুল কাসেম, আপনার কাছে আমার শেষ কোশ্চেন সংক্ষেপে শুনতে চাই। আপনি যেটা বললেন যে সরকার একটা জিম্মি দশার মধ্যে পড়ে যাচ্ছে, পাশাপাশি আপনি বললেন যে প্রকল্পগুলো হয়তো মাঝপথে গিয়ে থেমে যাবে এবং হচ্ছে যারা এই সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজ পাবে তারা হয়তো বলবে যে প্রকল্প সংশোধন করে ব্যয় বৃদ্ধি করা হোক, তা না হলে সে শেষ করতে পারবে না। এই যে উন্নয়ন কর্মকাণ্ডে এক ধরনের স্থবিরতার বা একটা জট পাকানোর পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে, সেখান থেকে বের হয়ে আসার জন্য আপনার কি পরামর্শ? আমি একটু ডিটেলসে যদি বলি যে সরকার কিন্তু 1-2 টাকার জিনিস কিনে না, এবং আপনি যদি দেখেন যে গত 24-25 অর্থ বছরের যে পাবলিক প্রকিউরমেন্টের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তো ওই সময় এটা হচ্ছে অল্প কিছুদিন আগেই বের হয়েছে নির্বাচনের আগে, এবং তখন ওয়াহিদুদ্দিন মাহমুদ পরিকল্পনা উপদেষ্টা, উনি সেখানে যে বাণী দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশ সরকার প্রতি বছর হচ্ছে গড়ে $30 বিলিয়ন সমপরিমাণ মূল্যের পণ্য কেনাকাটা করে, পণ্য ও সেবা কেনাকাটা করে। এবং আমাদের যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি তার প্রায় হচ্ছে যে আপনার 75% হচ্ছে সরকারি কেনাকাটায় যায়, এবং সরকারের যে হচ্ছে আপনার অপারেটিং কস্ট তারও একটা উল্লেখযোগ্য অংশ কেনাকাটায় কিন্তু ব্যয় হয়। ফলে এখানে হচ্ছে এই বিপুল পরিমাণ কেনাকাটা সরকার যেখানে করে, এবং যেখানে সবচেয়ে বেশি দুর্নীতি বলে আমরা হোয়াইট পেপার কমিটির রিপোর্টে দেখছি যে সরকারি কেনাকাটায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়, তো সেখানে যদি এরকম একটা বিরাট লোফলস থাকে, সেখানে আইনেই, সেটা কিন্তু হচ্ছে দেশের জন্য সামনে খুব কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে। আপনি এখানে উন্নয়ন প্রকল্পের কথা বলছেন, যে উন্নয়ন প্রকল্প তো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, সেটা দেখা যায় যে একজনে একটা রাস্তা তৈরির কাজ নিয়ে এসে অল্প একটু করে বললো যে এটা হচ্ছে রিভাইজ করে আমার ব্যয় বাড়াইতে হবে, সময় বাড়াইতে হবে ইত্যাদিতে, এটা এক ধরনের জটিলতা তৈরি হলো। সরকার ইমার্জেন্সি অনেক পণ্য কিনে, আপনি জানেন যে টিসিবি এর মাধ্যমে পণ্য কিনে, সার কিনে, যেগুলি প্রাইভেট সেক্টর হচ্ছে সেখানে সরবরাহ করে, এবং সরকার ধরুন যে দেখলো যে তার সামনে তার হচ্ছে গরিব মানুষটা সে হচ্ছে 5 কোটি লিটার তেল দিবে বা 10 কোটি লিটার সয়াবিন তেল দিবে, সরকার টেন্ডার দিল, আপনি বা হচ্ছে যে যারা বাংলাদেশে এডিবল অয়েল কোম্পানিগুলি, তারা হচ্ছে কারসাজি করে কিছু লোককে দিয়ে এমন কিছু টেন্ডার দেওয়া হলো যে আপনি আন্তর্জাতিক বাজারে যেটা হচ্ছে 150 টাকা লিটার আপনারা হচ্ছে 100 টাকায় এনে দিবেন বললেন,
এবং আপনারা কার্যাদেশ পাইলেন, আপনারা শেষে তেল এনে দিতে পারলেন না। এরকম ঘটনা তো জ্বালানি তেলের ক্ষেত্রে এরকম ঘটেছে। ক্ষেত্রে কিন্তু হবে এবং হচ্ছেও। তেল এনে দিতে পারলেন না, আপনার যে হচ্ছে সরকারের কাছে যে কিছু জামানত আছে টেন্ডারে অংশ নেওয়ার জন্য, সরকার সেটা কেটে নিতে পারবে, কিন্তু সে কিন্তু তার প্রয়োজনের সময় এই তেলটা কিন্তু পাবে না এবং দেশের মানুষকে সে দিতে পারবে না। এটার একটা রাজনৈতিক বিপর্যয় আছে, একটা অর্থনৈতিক বিপর্যয় আছে, মানে একটা সামাজিক বিপর্যয় আছে। ফলে এই যে আমাদের কেনাকাটায়, সরকারি কেনাকাটায় যে আইনে এবং বিধির মধ্যেই যে হচ্ছে দুর্নীতি করার যে সুযোগটা তৈরি হয়েছে, বিধির বাইরে যে দুর্নীতির সুযোগ আছে সেটা তো গুড গভর্নেন্সের ইস্যু, সেটা আলাদা ইস্যু। সেগুলো সরকার কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটা সরকার চিন্তা করা উচিত, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আইনের মধ্যে যে ফাঁকফোকর তৈরি হয়ে আছে সেটা অবশ্যই সরকারকে বন্ধ করতে হবে এবং সেটা এখন বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি যে পরিপত্র দিচ্ছে সেই পরিপত্রের মাধ্যমে কিন্তু এটা সম্ভব না। কারণ আমাকে হচ্ছে এই বিপিপি এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন যে এখন যে এই যে যারা এরকম অস্বাভাবিক দরপত্র জমা দিচ্ছে তাদের সাথে হচ্ছে প্রকিউরমেন্ট এন্টিটি, মানে হচ্ছে যে সরকারের যে প্রতিষ্ঠান কিনতেছে, ক্রয়কারী সংস্থা, সেসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে কিন্তু যোগসাজশ আছে, না হলে এটা কোনো মতেই সম্ভব না। তো এমনিতেই যেখানে হচ্ছে এই দুর্নীতির একটা যোগসাজশ সব জায়গায় বাংলাদেশে আছে, সেখানে যদি আইনে এবং বিধিমালায় যদি এরকম আরও সুযোগ বহাল থাকে তাহলে এটা রোধ করা সম্ভব না। এটা সরকারকে নতুন করে ভাবতে হবে, ইন্টারন্যাশনালি গুড প্র্যাকটিস কী আছে এই প্রকিউরমেন্টের ক্ষেত্রে সেগুলা বিবেচনায় নিয়ে হচ্ছে এই আইন এবং বিধি আবার সংশোধন করতে হবে। আপনি জানেন যে ইউনূস সরকারের মূল কাজই ছিল হচ্ছে যে খালি বসে বসে দেশের যত পুরনো এবং আইন আছে সেগুলির হচ্ছে কাটছাট করা এবং পরিবর্তন করা। তারা সংস্কার মানে হচ্ছে মনে করছে আমি খালি আইন চেঞ্জ করে যাব। তারা মাঠে পুরা দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে রেখেছিল এবং বসে বসে তারা আইন করছে। 18 মাসে 133টা আইন, এটা পৃথিবীর আর কোনো দেশে কিন্তু হয়নি। তো তারা হচ্ছে যে এরকম এই আইনটা এবং বিধিমালা, আপনি জানেন যে বাংলাদেশে একটা কোয়ালিটি বিধিমালা করতে কিন্তু একটা বড় সময় লাগে এবং এই যে সরকারের যেখানে লাখ লাখ কোটি টাকার কেনাকাটার একটা বিধিমালা যে আইন হয়েছে আপনার 2025 সালের মে মাসে, সেই বিধিমালা তৈরি হচ্ছে 25 সালের সেপ্টেম্বরে। তার মানে হচ্ছে আপনি 6 মাসের কম সময়ে এরকম একটা বিধিমালা তৈরি করছে। এই বিধিমালায় অবশ্যই ফাঁকফোকর থাকবে এবং এখন জাতি সেটার খেসারত দিচ্ছে। একটা বিধিমালা তৈরি করা এত সহজ না, এত অল্প সময়ে কখনোই এরকম গুরুত্বপূর্ণ কোনো বিধিমালা হয় না যেটা তারা করে গেছে। ধন্যবাদ আবুল কাশেম আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা জনাব আবুল কাশেমের কাছ থেকে শুনছিলাম যে আমাদের এই কেনাকাটার যে আইন সেখানে কি ধরনের ফাঁকফোকর রয়েছে সংশোধনী পর্যায়ে এসে এবং তার খেসারত জাতি বা দেশ কিভাবে দিচ্ছে। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, টিভিএস এর সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।